Good morning. Welcome back to my channel Travel and Tales with জয়ন্ত। আমি জয়ন্ত, আর এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি ইতিহাসের স্মৃতি বিজড়িত এক অপরূপ প্রকৃতির কাছে। আমরা চলেছি এখন কোথায় যাচ্ছি? এখন রাজমহল। এখন আমরা যাচ্ছি রাজমহল। বলে না যে উঠলো বাই তো কটক যাই। তা কালকে ওই ব্রেকফাস্ট করার পরেই 11টা নাগাদ হঠাৎ করে ঠিক হয়ে গেল যে আমরা কোথাও যাই। অনেক দিন যাওয়া হয়নি, বেরোনো হয়নি, কোথাও একটা যাই। ব্যাস বলতে না বলতে আমরা থ্রি মাস্কেটিয়ার্স রেডি হয়ে গেলাম। আমরা থ্রি মাস্কেটিয়ার্স একদম রেডি। আর আজকে সকালে এই এখন ঘড়িতে বাজে 4:20, নিচে আমাদের বাহনও রেডি, রওনা দেবো। চলুন তাহলে যাওয়া যাক রাজমহলের পথে। তখনও অন্ধকার, ভোরের আলো ফোটেনি। উত্তরপাড়ার আবাসন থেকে আমরা রওনা দিলাম। কোথাও না থেমে সোজা গাড়ি থামালাম বহরমপুর বাইপাস ধাবায়। ঘড়িতে এখন জাস্ট 8:30 বাজে, আর আমরা এই সময় এসে হাজির হয়েছি বহরমপুর বাইপাস ধাবা। এখানে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। এখনও সেরকম কেউ ঢোকেনি, মনে হচ্ছে আমরাই প্রথম গাড়ি নিয়ে ঢুকেছি। এখনও সেরকম তো কাউকে দেখছি না। জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম, আর খাওয়ার জন্য বেশ পরিবেশটাও ভারী সুন্দর। দেখি এই সাত সকালে কি পাওয়া যায়। সেঞ্চু তো দেখছি এসে বসে আছে, গরমা গরম পুরি আর সবজি এসে গেছে। সেঞ্চুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ও একটা কথা তো বলাই হয়নি, এবারে খাদ্যমন্ত্রীর জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। এবারে আমাদের খাওয়ানোর দায়িত্ব সেঞ্চুর, আর রাখার দায়িত্ব গোপাল। এই অর্থাৎ হোটেল ঠিক করা, কোন হোটেলে ও যেখানে রাখবে সেখানে আমরা থাকবো। সেঞ্চু যা খাওয়াবে সেটাই আমরা খাবো। মানে এটা বলতে চাইছো যে যদি খারাপ হোটেল হয় সবাই এসে মাকে ধরবে? সে খারাপ ভালো বুঝি না। পরিবহন মন্ত্রী না, পরিবহন, হ্যাঁ অবশ্য আমাকে বলছে পরিবহন মন্ত্রী। তা আমি যেখানে নিয়ে যাবো ওরা সেখানে যাবে, তাই তো? বেশ। তাহলে কি দাঁড়ালো? খাদ্য দায়িত্ব সেঞ্চু, হোটেলের দায়িত্ব গোপাল, আর ডেস্টিনেশন ঠিক করার দায়িত্ব আমার। যেখানে নিয়ে যাব সেখানে ওরা যাবে। আর অবভিয়াসলি আমার সঙ্গে আপনারা সবাই আছেন, যে আমি যেখানে নিয়ে যাব আমার সঙ্গে আপনারাও চলুন। হ্যাঁ, আমি বলে দিই আমাদের ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন হলো রাজমহল, 3 পাহাড়ের দেশ রাজমহল। ব্রেকফাস্টের পরে আমাদের স্টিয়ারিংয়ের জায়গা পরিবর্তন হয়েছে। এখন আমাকে সরিয়ে দিয়ে সেঞ্চু স্টিয়ারিংয়ে বসছে, আর আমি চলে যাচ্ছি কো পাইলটের সিটে।
আরে ও বাপ রে আস্তে আস্তে, বাপ। হ্যাঁ আস্তে, বেরিয়েছে বেরিয়েছে। বলে ছুটি দিতে দিতে একবার রেসপন্স করে। আমি চুপি চুপি ভিডিওটা কখন করছিলাম। এ মা। আসলে আপনারা দেখুন যে আমাদের এই লং ড্রাইভের সময় গাড়ির ভেতর কীরকম পরিবেশ থাকে, মানে প্রত্যেকের ফুর্তি প্রাণ গড়ের মাঠ, আর হাহা হিহি হো হো এইসবই ভরে থাকে। কোনো সেঞ্চু গাড়ি চালাচ্ছে, টেনশনের কোনো লেশ মাত্র নেই। এইভাবে এইভাবে আমাদের হাজার হাজার মাইল লং ড্রাইভে এই বেশি হাসবে না, চলে কাঁদতে গাড়ি। হবে পরে। হ্যাঁ, হাসির চোটে গাড়ি আরো স্পিড পেয়ে যায়। কাজেই এই আমি একটু নিঃশব্দে ভিডিও করছিলাম এইটা দেখাবার জন্য যে লং ড্রাইভের সময় কেমন পরিবেশ থাকে আমাদের গাড়ির ভেতরে। আমরা ধুলিয়ান পেরিয়ে গিয়ে একটু ফরাক্কার জাস্ট আগে আমরা বাঁদিকে টার্ন নিলাম, আমাদের গাড়িটা বাঁদিকে টার্ন নিল, নিয়ে ওই রাস্তাটা ধরে এসে নেতাজি সেতু পেরিয়ে যাচ্ছে। এটা সম্ভবত ফরাক্কারই কোনো ফিডার ক্যানাল হবে, গঙ্গা নয়, ফরাক্কার কোনো ফিডার ক্যানাল, মানে গঙ্গারই কোনো ফিডার ক্যানাল আর কি। তার উপর দিয়ে নেতাজি সেতু, সেটা পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। রাজমহল বেড়াতে এসে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল সিংহি দালান। গাড়ি নিয়ে 12টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম সিংহি দালানের কাছে। তারপর মাথাপিছু 5 টাকা টিকিট কেটে 3 জনে মিলে ঢুকে পড়লাম গঙ্গাপাড়ের সেই ঐতিহাসিক সিংহি দালানে, যেটা মার্বেল প্যাভিলিয়ন নামেও পরিচিত। জনশ্রুতি বলে সম্রাট আকবরের রাজত্বকালে 1580 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে রাজা মানসিংহ সঙ্গী সাথীদের আমোদ প্রমোদের জন্য এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করেছিলেন। তাই অনেকে এটিকে সঙ্গী দালান বা সাঙ্গী দালান বলেও ডাকেন। প্রবেশদ্বারের দুপাশে সুন্দরী পরিবেষ্টিত ফোয়ারাগুলো বেশ নয়নাভিরাম ছবির মতো। পাশেই বাচ্চাদের খেলার পার্ক আর আরামদায়ক বেঞ্চ, সব মিলিয়ে একটা শান্ত সবুজ আশ্রয়। মহলটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যা উত্তর ভারত থেকে আমদানি করা হয়েছিল। এটি হাওয়া মহলের মতো ঠান্ডা বাতাস প্রবাহের জন্য খিলান এবং খোলা গ্যালারি দিয়ে সজ্জিত। একতলা সামনের দিকে খোলা অর্ধচন্দ্রাকার আর্চ আর খুপড়ি কারুকাজ করা স্তম্ভ। মহলের পাশেই মানসিংহ প্রতিষ্ঠিত শিব মন্দির, যা তার ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। তবে সিংহি দালানের প্রতিষ্ঠাতার নাম নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কেউ কেউ মনে করেন এটি শাহজাহানের পুত্র শাহ সুজা 1650 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। ভেতরে ঢুকতেই একটা স্বাভাবিক ঠান্ডা ভাব অনুভব করা যায়, যেন হাওয়ার স্পর্শ। স্থানীয়রা এটাকে হাওয়া মহল বলেও ডাকে। খিলান ঝুলানো অন্দরসজ্জা দেখলে মন ভরে যায়। প্রতিটি কোণে রাজকীয় মাধুর্যের ছোঁয়া। আর সেই রাজা বিক্রমাদিত্যের স্মারকস্তম্ভ যেটা পেরিয়ে এলাম আমরা, সেটা সত্যিই মুগ্ধ করার মতো। ইতিহাসের গভীরতা যেন স্পর্শ করা যায়।
সিংহি দালানের লাগোয়া ক্যান্টিনে গরম পরোটা থেকে শুরু করে চাউমিন সব কিছুরই খাওয়ার ব্যবস্থা আছে। আমরাও লাঞ্চ সেরে নিলাম তাই দিয়ে। সিংহি দালান থেকে রওনা দিয়ে এবার আমরা চলে এলাম 6.5 কিলোমিটার দূরের জামা মসজিদ বা জামি মসজিদে। হদফ, ও এটা হাইল্যান্ডটাকে বলে হদফ, which in an Arabic term means the target. এখানে জামির মসজিদ সম্বন্ধে লেখা আছে। এই তথ্য দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই হদফ was a part of Rajmahal township. জামা মসজিদের নির্মাণ ঘটে 1600 শতাব্দীর শেষ চতুর্থাংশে, অর্থাৎ 1580 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত রাজপুত গভর্নর রাজা মান সিংহের আমলে। ঢুকতেই সামনে একটা বিশাল উঠোন রয়েছে, কোর্টইয়ার্ড আর কি। উঠোনটি উঁচু চারপাশের দেওয়াল দিয়ে ঘেরা। জামা মসজিদের স্থাপত্য মুঘল শৈলীর অনন্য উদাহরণ। মূল কাঠামোটি পশ্চিমমুখী প্রার্থনা হল নিয়ে গঠিত, যার যার আভ্যন্তরীণ দিকে খিলান সদৃশ্য খোলা আর্চ রয়েছে। 3টি প্রধান দ্বার রয়েছে, উত্তর, দক্ষিণ এবং পূর্ব, যার মধ্যে পূর্বদ্বারটি হল মূল প্রবেশপথ, যার সামনে একটা পর্চ বা ছাউনি রয়েছে। বর্তমানে মসজিদটির উত্তর এবং দক্ষিণ অংশের বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে, ফলে শুধুমাত্র দক্ষিণ অংশটা অবশিষ্ট আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রাঁচি সার্কেল কনজারভেশন এবং পুনর্নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যাতে এর প্রাচীন গৌরব ফিরে আসে। কেন্দ্রীয় প্রার্থনা হলটি বাইরে থেকে দ্বিতল দেখতে, কারণ বড় বড় জানালা আর অবিরত প্যারাপিটের কারণে এমন একটা ছায়া পড়ে সর্বত্র। পশ্চিম দেওয়ালে একাধিক নিচ রয়েছে, যার মধ্যে কিছুটা ফুলের ফুলকি করা স্টুকো খোদাই করা আছে, যা ইসলামিক শিল্পের সৌন্দর্য প্রকাশ করে। তেমন কোনো নির্দিষ্ট শিলালিপি এখানে পাওয়া যায়নি, কিন্তু এর স্থাপত্যে গৌড়ের প্রভাব লক্ষ্য করা যায়, যা সুবা বাংলার ঐতিহ্যের সাথে যুক্ত। জামি মসজিদ থেকে বেরিয়ে গাড়ি ছাড়তে না ছাড়তেই থামাতে হলো। রাস্তার ডান দিকে পাঁচিল ঘেরা এক বিরাট ইমারত, 12 দুয়ারি। ইতিহাসের নিস্তব্ধতা যেন এখানে এসে জমাট বেঁধেছে। 12টি দরজার ভিতর দিয়ে অদৃশ্য অতীত উকি দিয়ে যায়। এই দরজাগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো যেন সময়ের দরজা, যেগুলো পেরোলে চোখের সামনে ভেসে ওঠে
মুঘল আমলের রক্তাক্ত ও গৌরবময় অধ্যায়। ১৬শ শতকের শেষ ভাগে যখন সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ রাজমহলকে বাংলার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন এবং নাম দেন আকবরনগর, তখন রাজমহলে গড়ে ওঠে রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, সামরিক ছাউনি, মসজিদ ও দরবার ঘর। বারোদুয়ারি ছিল সেই সময়ের এমনই এক গুরুত্বপূর্ণ রাজকীয় প্রবেশদ্বার ও প্রহরী ভবন। ঐতিহাসিকদের মতে এটি সম্ভবত ছিল দরবার বা রাজপ্রাসাদের বাহ্যিক অংশ, যেখানে উচ্চপদস্থ আমলা ও সেনানায়কদের আনাগোনা ছিল নিয়মিত। প্রপার পাহাড়ি রাস্তা একদম। ওরে বাবা, প্রচুর অফরোডিং। বারোদুয়ারি থেকে আমরা মতিঝর্ণার পথে রওনা দিলাম। যতই এগোচ্ছি প্রকৃতিও পাল্টে যাচ্ছে আর চারপাশের পাহাড়টা খুব কাছে চলে আসছে। মিনিট ৪৫-এর মধ্যেই হাজির হলাম মতিঝর্ণার প্রবেশদ্বারে। গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। সারাদিনের জন্য পার্কিং চার্জ ৩০ টাকা আর প্রবেশ মূল্য মাথাপিছু ৫ টাকা। জঙ্গলের বুক ছিঁড়ে পিচ বাঁধানো সুন্দর পাহাড়ি রাস্তা। এই রাস্তা ধরেই পৌঁছানো যায় মতিঝর্ণার কাছে। কিন্তু সময় পেরিয়ে গেছে, 4:30 দর্শনের শেষ সময়। এই আরণ্যক পরিবেশে পাহাড়ের সন্ধ্যা নামে তাড়াতাড়ি, তাই আমরা ঝর্ণার কিছু দূরেই দাঁড়িয়ে পড়লাম। মতি অর্থাৎ মুক্ত। ঝর্ণার জল যখন পাহাড়ের গা বেয়ে নিচে নামে, সূর্যের আলোয় সেই জলকণাগুলো ঠিক যেন ছড়িয়ে পড়া মুক্তোর মতো ঝিলমিল করে। এই কারণেই বোধহয় স্থানীয় মানুষের মুখে মুখে এর নাম হয়ে ওঠে মতিঝর্ণা। আবার ইতিহাস আর কল্পনার মিশ্রণে প্রচলিত এক লোকগাথা অনুসারে মুঘল আমলে রাজমহলের রাজপরিবারের নারীরা নাকি এখানে এসে স্নান করতেন। ঝর্ণার স্বচ্ছ জলে অলঙ্কারের মুক্তোর ঝিলিক পড়ত বলেই এর এমন নাম হয়েছে। মতিঝর্ণা আসলে রাজমহল পাহাড়ের শিলাস্তর থেকে উৎসারিত একটা পাহাড়ি জলপ্রবাহ, যা ছোট ছোট ধাপে নেমে এসে এক প্রাকৃতিক জলাধার সৃষ্টি করেছে। এটি বর্ষাকালে পূর্ণ রূপ ধারণ করে, আবার শীতকালেও নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। তাই এই দুটো ঋতুই মতিঝর্ণা দর্শনের উপযুক্ত সময়। পাহাড়ি বাতাস, জলোচ্ছ্বসী আর নিস্তব্ধতা সব মিলিয়ে এক ধরনের ঘোর তৈরি হচ্ছে। ইচ্ছে করছে গাড়ির চাবিটা অনেক দূরে রেখে আরও কিছুক্ষণ চুপ করে বসে থাকি। জীবনের এত প্রশ্ন, এত হিসেব সব ঝর্ণার জলে ভাসিয়ে দেই, কিন্তু তা হবার নয়। ফিরে যেতে হবে ইট কাঠ পাথরের জঙ্গলে। তাই ফিরে এলাম গাড়ির কাছে। সিংহী দালানের নীরব প্রাচীর ছুঁয়ে, জামি মসজিদের প্রশস্ত উঠোন পেরিয়ে, বারোদুয়ারের ভাঙা খিলানের ফাঁক দিয়ে ইতিহাসকে শেষ বাড়ির মতো দেখে আর মতিঝর্ণার অবিরাম জলের শব্দ কানে নিয়ে আমরা অবশেষে বাড়ির পথ ধরলাম। তখন সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়েছে রাজমহল পাহাড়ের আড়ালে। আলো আর ছায়ার সেই মায়াবী সন্ধিক্ষণে মনে হচ্ছিল এখনই বুঝি ইতিহাস হাত নেড়ে বিদায় জানাবে। এই যাত্রায় রাজমহলের সব গল্প শোনানো হলো না, দেখাও হলো না আমাদের। কিছু দ্রষ্টব্য অদেখাই থেকে গেল। কানাইহা মন্দির তখনও নিশ্চুপ হয়ে বসে রইল তার বিশ্বাসের গল্প নিয়ে। ঊর্ধ্বা বার্ড স্যাংচুয়ারি ডানায় ভর করে লুকিয়ে রাখল পাখিদের উড়াল। 3 পাহাড় দূর থেকে ডাক দিল, আবার এসো। কিন্তু ভগবাকুয়া তার অতল জলে জানিয়ে রাখল অজানা কিংবদন্তি। বিন্ধ্যবাসিনী মন্দির, সিধুকানু ক্রান্তিস্থল,
ইতিহাস আর বিদ্রোহের গল্পগুলো তুলে রাখলো পরের পাতার জন্য। শিবগাদি ধাম, শিবগাদি ড্যাম, বিশাল ৩৫ ফুট হনুমান মূর্তি আর সময়ের সাক্ষী উড ফসিল পার্ক, সবাই যেন একসাথে বলল, এবার নয়, পরের বার। হ্যাঁ, কিছু দেখলাম, আর কিছু ইচ্ছে করেই রেখে দিলাম, কারণ সব একসাথে শেষ করে দিলে ফিরে আসার অজুহাত থাকে না। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল বাড়ির পথে। পেছনে রয়ে গেল রাজমহল, ইট পাথরের শহর নয়, বরং এক জীবন্ত ইতিহাস, যার গল্প আজ একটু শোনালাম আর বাকিটা শোনানোর জন্য প্রতিশ্রুতি দিয়ে গেলাম। রাজমহল আর শুধু একটা জায়গার নাম নয়, তা হয়ে রইল পরের স্বপ্নের অপেক্ষায় থাকা এক অসমাপ্ত গল্প।